হাই, ডিপ্লোমা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যেটা আমরা বলে থাকি ডিজিএনএম। ডিজিএনএমের শব্দের অর্থ হলো ডাইরেক্টরেট জেনারেল অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তাহলে এর কাজটা কি বলে না যে ও ডিজিএনএমে জব করে, এটা এখন কোথায় অফিসটা, এখনটা মহাখালীতে অফিস, এর আসলে কাজ কি? যেমন নাকি বিএনএমসি আমাদের যত পরীক্ষা সংক্রান্ত কাজ, কারিকুলাম সংক্রান্ত কাজ করে, গত একটা ভিডিওতে আমি ওটা দিয়েছি। আর ডাইরেক্টরি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যেটা, সেটা হলো এইটা নার্সের যে কাজগুলো করে সেটা হলো পলিসি ডেভেলপমেন্ট করে প্রথমত, তারপরে স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা সেটা করে, তারপরে যে তোমার নন ক্যাটাগরি যেটা বলা হচ্ছে সেটা তাদেরকে মানে নন ক্যাটাগরি বলতে এখানে বলা হচ্ছে যে এখানে নার্সদের যে মানে শুধু যে সিনিয়র স্টাফ নার্স তা না, যারা জুনিয়র নার্স আছে, এটা আগে ছিল এখন অবশ্যই উঠে গেছে, এদের কিন্তু পোস্টিংয়ের প্রমোশনের এই ব্যাপারটা করে থাকে। তাছাড়া কিন্তু এখানে অ্যাওয়ার্ড যে দেওয়া হয় বছরে একবার, যারা বেস্ট নার্স হিসাবে অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে কিন্তু এই ডিজিএনএম থেকেই কিন্তু দেওয়া হয় এটা। এখানে আরও কাজ আছে, যেমন ইন সার্ভিস যে ট্রেনিংগুলো হয় বিভিন্ন ইনস্টিটিউশনে, এই প্রি সার্ভিস, ইন সার্ভিস যে ট্রেনিংগুলো হয় সেগুলো এখান থেকে হয়। মিনিস্ট্রির সাথে কোঅপারেট এবং কোলাবোরেট হিসাবে কাজ করে, বিএনএমসির সাথে কোলাবোরেশন করে কাজ করে। তাছাড়া ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে সেখানেও তারা এদের সাথে কোলাবোরেশন রেখে কাজ করে। এবং যারা সরকারি চাকরি করে তারা কিন্তু এই ডিজিএনএমের বাইরে কিন্তু তারা না, তাদের যত ট্রান্সফার, প্রমোশন, পোস্টিং, যাবতীয় কাজ তারা যদি হায়ার এডুকেশনে দেশের বাইরে যায় সেটাও কিন্তু এখানের মাধ্যমেই হতে হবে, ওখান থেকে অর্ডার আসতে হবে, তারপরে মিনিস্ট্রি থেকে আসতে হয়। এদের কাজটা কিন্তু কোলাবোরেট করে মিনিস্ট্রির সাথে, এবং এই নার্সিং ডাইরেক্টর যে অফিস আছে সেখান থেকে এই কাজগুলো হয়ে থাকে। তবে এর কিন্তু একটা ভাইটাল মানে কাজ আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বিএনএমসি যেটা হলো সেটা হলো বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, মানে এটা কাউন্সিলের কাজ হলো রেজিস্ট্রেশন দেওয়া, আর এইটার কাজ হলো যে সরকারি পোস্টিং যেটাকে আমরা বলে থাকি, পোস্টিং বলো, ইন সার্ভিস ট্রেনিং বলো, তারপরে দেশের বাইরে যারা পিএইচডি করতে যাচ্ছে, সব কাজগুলো এখান থেকে হয়। ওকে, তারপরে অ্যাওয়ার্ড যে বেস্ট নার্স হিসেবে যে অ্যাওয়ার্ডটা পায় সেটাও এখান থেকে হয়। এই পয়েন্টসগুলো কিন্তু তোমাদের সবগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে, ই পোর্টালে দেওয়া আছে। ই পোর্টাল দেওয়া ছাড়াও তোমরা যখন ক্লাসে ছিলে তখনও কিন্তু তোমাদের লেকচার দেওয়া হয়েছে। তারপর যদি তোমাদের কাছে সমস্যা থেকে থাকে কারো, তাহলে তোমরা যখন কলেজে আসবে এসে কিন্তু এগুলা ফটোকপি করে নিয়ে কিন্তু এগুলো পড়বে। এগুলো কিন্তু জানতেই হবে তোমাদের। যেমন অ্যাজ এ নার্স হিসাবে তোমরা কিছু কথা না জানলে হবে না। যেমন ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোথায় জন্মগ্রহণ করেছে, ইটালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেছে, কত তারিখে জন্মগ্রহণ করেছিল এটা তোমরা অবশ্যই জানো, যে তার জন্মদিনটা কবে, এগুলা কিন্তু তোমাদের সবগুলোই জানতে হবে। হ্যাঁ, যে এই বছর তো আমরা করতে পারিনি, 12ই মে 1820 সালে জন্মগ্রহণ করেছেন, এগুলা কিন্তু আসলে আমরা করতে পারিনি। লেডি অফ দ্য ল্যাম্প কেন ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয়, কারণ উনি রাতে যখন সবাই ঘুমিয়ে থাকতো তখন উনি কিন্তু যে ল্যাম্প নিয়ে রুগীদেরকে দেখতো তারা কেমন আছে, কারো কোনো কিছু দরকার পড়ছে নাকি, কেউ পানি খাবে কি না, এগুলো কারো কোনো কষ্ট হচ্ছে কি না দেখতে, এই জন্য লেডি অফ দ্য ল্যাম্প বলা হয়। তাহলে এরকম এগুলো কিন্তু সুন্দর করে বই লেখা আছে। যদি তোমাদের কাছে এই নোটটা না থেকে থাকে, অবশ্যই থাকার কথা, কারণ প্রথমেই কিন্তু ক্লাসেগুলো দেওয়া হয়েছিল। তারপর যদি না থেকে থাকে, আমি আবারও বলছি, কলেজে এসে কিন্তু আগে এগুলো জোগাড় করে নেবে, কারণ ভাই কোশ্চেন এগুলো থাকে, জিজ্ঞেস করে, এবং রিটেনেও এই কোশ্চেনগুলো আসে, ছোটো ছোটো কোশ্চেন আসে। তাছাড়া আরও যেটা আছে নর্মাল বডি টেম্পারেচার, আমি বহুবার বলছি, আবারও বলছি, ফার্স্ট ইয়ার মানেই হলো বেড মেকিং, পারপাস অফ বেড মেকিং, এটা আসবে। মানে এটা একটা কোশ্চেন হয় রিটেন, নয় ভাইবা, কোথাও না কোথাও আসবে। কারণ প্রথমতই ওয়ার্ডে যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যখন প্রথম হসপিটালে যায়, এদেরকে প্রথমে কিন্তু বেডটা করানো হয়, তারপরে এদেরকে কিন্তু জ্বর দেখতে বলা হয়। তাহলে ফিভারটা এখানে অবশ্যই, মানে নর্মাল বডি টেম্পারেচার কত, ফিভার বললে আমরা কী বুঝি, সেন্টিগ্রেডে কত, ফারেনহাইটে কত, সব কিন্তু তোমাদের দেওয়া আছে, এই পোর্টালেও দেওয়া আছে। তাছাড়া
আছে, তোমাদের নিরু ম্যাডাম যে লেকচারে দিয়েছেন, যেটা দেখবে ওনার নাম দিয়েই দেওয়া আছে পাওয়ার পয়েন্টে, ওখানে সুন্দর করে উনি দিয়ে দিয়েছেন সমস্তটা। কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে, তোমরা কিন্তু লেকচারগুলো এই পোর্টাল থেকে দেখে দেখে পড়বে। আমি তো এখন বুঝিয়ে দিচ্ছি, ক্লাসে যেমনকে বোঝানো হয় সেরকম বুঝাচ্ছি, যে তোমাদের একদম হাতে গোনা কতগুলো টপিক্সের উপরে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। যেমন এই যে বললাম যে নর্মাল বডি টেম্পারেচার, ভাইটাল সাইন বলতে কী বুঝো, ভাইটাল সাইনের আন্ডারে কোনটা পড়ে, বডি টেম্পারেচার, পালস, রেসপিরেশন এবং ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি বিপি বলি, এটা কিন্তু ভাইটাল সাইনের ভিতরে পড়ে। ভাইটাল সাইন বলতে তোমার এগুলো কিন্তু বলতেই হবে, একটাও বাদ দেওয়া যাবে না। ভাইটাল সাইনের উপরে একটা মানুষের লাইফের যে মানুষটা কোন কন্ডিশনে আছে, ভাইটাল সাইন দেখে কিন্তু আন্দাজ করা যায় সে ভালো আছে না কেমন আছে। তারপরে ব্যাক কেয়ার, মাউথ কেয়ার, এগুলো দেওয়ার উদ্দেশ্য কী, এগুলো কিন্তু আগেও বলেছি, আবারও বললাম। তারপরে ক্যাথেটারাইজেশন কেন করানো হয়, তারপরে ট্র্যাকেস্টমি কেন করানো হয়, ট্র্যাকেস্টমি টিউবের যত্ন বলতে কী বোঝানো হচ্ছে, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই কোশ্চেনগুলো কিন্তু রিপিটেড আসে, বুঝছো? এই রিপিটেড আসা কোশ্চেনগুলো কিন্তু আমি বারবারই বলছি। নার্সের ডেফিনেশন কী, নার্সের সংজ্ঞা কী, নার্সের গুড নার্সের কোয়ালিটি কী, তারপরে তোমার আমরা নার্সের ফাংশন কী, সেগুলো কিন্তু এই ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ে আসে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমি কিন্তু দেখবা কয়েক বছরের কোশ্চেন ঘাটলে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলাই আসে, যে শকের পেশেন্টের ম্যানেজমেন্ট, তারপরে ডগ বাইটেরও আসতে পারে। ফার্স্ট এড বলতে কী বুঝো, ফার্স্ট এড আসলে কাকে বলা হয়, ফার্স্ট এডে আসলে কোনটা, ফার্স্ট এড বলতে আসলে আমরা কী বুঝি, কোন কেয়ারটাকে বুঝি। তারপরে ব্যান্ডেজিংয়ের পারপাস আসে, তারপরে রুল অফ ব্যান্ডেজিং আসে। এগুলো কিন্তু কতগুলা গদ বাঁধা কোশ্চেন আছে, যেগুলো কিন্তু ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে একদম রিপিটেড এটা আসে। কিন্তু এটা ওই বছর এসেছে মানে এই বছর আসবে না এরকম কিন্তু না। আর এটা মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এর থেকে বেশি তো কিছু জানবে না, কারণ সে যখন আরও সিনিয়র হবে তখন আরও বেশি নলেজ গেইন করবে, জানবে যে পেশেন্ট রাইট বলতে কী বুঝো, তারপরে পেশেন্ট এনভায়রনমেন্টে কোন ফ্যাক্টরগুলোকে এফেক্ট করে, কোন ফ্যাক্টরগুলো এনভায়রনমেন্টে বলতে আমরা কী বুঝি, যে আমাদের চারিদিকে যে পরিবেশের যেটা আমাদেরকে নিয়ে হয় সেখানে আমাদের কী আছে, এয়ার আছে, তারপরে তোমার ওয়াটার আছে, তারপরে হলো নয়েজ, এটা আমাদেরকে এই ফ্যাক্টরগুলো আমাদের ইফেক্ট করে না, যে অনেক শব্দ দূষণ বলা হয়, শুনেছ মনে হয়, এই ফ্যাক্টরগুলো এর ভিতরে পড়ে, স্যানিটেশন, এগুলো সবই কিন্তু এখানে যায়। তাহলে এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলা কিন্তু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে কিন্তু এগুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা বাদ দিয়ে কিন্তু হবে না। হিউম্যান নিড বলতে কি বুঝতেছো, হিউম্যান নিড আসলে কি, আমাদের আমরা সবাই এটা ছোটোকাল থেকেই জেনে আসতেছি, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, শিক্ষা, এগুলো কিন্তু আমাদের হিউম্যান নিড। এগুলো কিন্তু যে ফুড, স্যানিটেশন, তারপরে আমরা হাউজিং, সিকিউরিটি, এডুকেশান, তারপরে হেলথ ফ্যাসিলিটিস, এগুলো সবই কিন্তু এটা হিউম্যান নিডের ভিতরে পড়ে। হিউম্যান নিডের ভিতরে কিন্তু এগুলো তোমাদের দেওয়া হয়েছে। তারপরে যদি না দেওয়া হয়, আমি আবারও বলছি, তোমরা যখন কলেজে আসবে এসে কিন্তু আগে আমার সাথে যোগাযোগ করে একজন আসবে, সবাই দল বেঁধে আসবে না, তাকে আমি দিয়ে দিব, নোটগুলো নিয়ে তোমরা আবার কালেক্ট করে এটা আবার দিয়ে দিবে, এটা মাথায় রাখবে। তারপরে কমিউনিকেশন থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, কমিউনিকেশনের ভিতরে প্রথমেই কিন্তু আসে কমিউনিকেশন কাকে বলে, ডেফিনেশনটা আসে। তারপরে আসে হলো কমিউনিকেশনের ডেফিনেশন বলতে গেলে প্রসেসটা কিন্তু বলতে হবে। তারপরে এর তোমার কম্পোনেন্ট কী, কম্পোনেন্ট মানে হলো কমিউনিকেশন করবা কী নিয়ে, একটা মেসেজ তো থাকতে হবে, মেসেজ ছাড়া তো কমিউনিকেশন হয় না। তোমার সাথে আমি কী নিয়ে কথা বলবো, এই যে আমি এখানে কথা বলছি কী নিয়ে বলছি, ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের আমি প্রথমে মানে ডিজিএনএম নিয়ে যেটা সেটা নিয়ে শুরু করলাম, তারপরে আমি বললাম এনভায়রনমেন্ট নিয়ে বললাম, হিউম্যান রাইট নিয়ে বললাম। এখন একটা মেসেজ তথ্য তো তোমাদের আমি দিচ্ছি, তারপরে দিচ্ছি কাকে, একজন রিসিভার থাকে, এই যে আমি কথাগুলো বলছি কেউ তো শুনবে, আমি বাতাসে তো কথা বলবো না, তাহলে একজন রিসিভার থাকতে হবে। আর সেন্ডার, যার মাধ্যমে আমি দিব তাকে সেন্ডার বলা হয়, কার মাধ্যমে আমি পাঠাচ্ছি। এরকম কিন্তু তোমাদের আমার মনে হয় ফাতেমা ম্যাডাম তোমাদেরকে দিয়েছে, কারণ ফাতেমা ম্যাডামকে বলেছি, ও বললাম আমি দিয়েছি। তাহলে ওখানে কিন্তু তোমরা দেখবে যে ম্যাডামের অ্যাসার্টিভ কমিউনিকেশন কাকে বলে, থেরাপিউটিক কমিউনিকেশন কাকে বলে, এগুলা কিন্তু আছে। যে থেরাপিউটিক কমিউনিকেশন বলতে কি বুঝো, এগুলা কিন্তু তোমাদের অবশ্যই দরকার। আর আমার ধারণা, কারণ তোমাদের ফাতেমা ম্যাডাম বলছে, আমি কিন্তু লেকচার দিয়ে দিয়েছি, তারপর তোমরা দেখো। না যদি না দেওয়া থাকে, কলেজে আসার সাথে সাথে ফাতেমা ম্যাডামের সাথে যোগাযোগ করে লেকচারটা নিয়ে ফটোকপি করে ফেলবে, কারণ তোমাকে টুকটাক কোশ্চেনের অ্যান্সার তো দিতে হবে। আর আমি বারবার রিপিট করতেছি, তোমরা এগুলা পড়ো, এগুলা পড়লে কিন্তু দেখবে পাস করতে একদম ডাল ভাত।
কোনো কষ্ট হবে না, শুধু একটু বানানগুলো প্র্যাকটিস করবে, যে সেন্টেন্স যেন কমপ্লিট হয়, বানানগুলো ঠিক থাকে। আমি তো বলে দিচ্ছি, বারবারই তো বলে দিচ্ছি। ধরো ফ্লুয়েন্স নাইটিঙ্গেল থেকে তো একটা কোশ্চেন আসতেই পারে, তাই না? তারপরে টেম্পারেচার থেকে তো কোশ্চেন আসতেই পারে। তারপরে ব্লাড প্রেশার থেকে একটা কোশ্চেন আসতে পারে। স্পেসিমেন কালেকশন, স্পেসিমেন মানে কি, যে রোগীর ভর্তি হলে তার যে ইউরিন পরীক্ষা করা হয়, স্টুল পরীক্ষা করা হয়, ব্লাড পরীক্ষা করা হয়, এগুলো স্পেসিমেন কালেকশন বলা হয়। আর তখন ডাক্তাররা যে অ্যাডভাইস দেয় সেইখান থেকে কীভাবে করা হয়, লেবেলিং করতে হয়, রুগীর নাম লিখতে হয়, তারপরে বয়স কত সেটা লিখতে হয়, কী টেস্ট দিচ্ছে সেটা লিখতে হয়, এগুলো এখানে দিতে হয়, নাহলে তো এলোমেলো হয়ে যাবে। অনেকগুলো রুগী থাকে তো ওয়ার্ডে, একজনের কাছে চলে যাবে। এই জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লিখতে হয়, এবং কার কী টেস্ট সেটা লিখতে হয়, এবং কীভাবে কালেকশন করতে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়। যে এটা যেমন ফাস্টিংয়ে ব্লাড সুগার টানতে হলে পারে আগে রুগী না খেয়ে থাকবে এরকম। তারপরে এই ইউরিনের সময় ইউরিন যেটা সেটা নেওয়া হয়, মানে কিছুক্ষণ ইউরিন পাস করে তারপরে ইউরিনটা ধরা হয়, এগুলো কিন্তু বলা হয় টেস্ট টিউবটা স্টেরাইল থাকতে হবে। তারপরে স্টুল কীভাবে কালেকশন করতে হয়, এগুলো কিন্তু স্পেসিমেন কালেকশন বলতে এটাকে বোঝানো হয়েছে। তারপরে তোমাদের এখানে সাকশন, যে গলায় যে সিক্রিয়েশন হয়, বা কাশি, অনেক সময় কাশি দিয়ে বের করতে পারে না, তখন সেটাকে যে কাশিটাকে বের করা হয় সেটা সাকার মেশিন দিয়ে সাকশন দিয়ে বের করা হয়। সেই সাকশনে তোমাদের কিন্তু আছে। ট্র্যাকিওস্টমি, যার গলায় কোনো প্রবলেমের কারণে হয়তো দেখা গেছে যে মুখ দিয়ে সে কিন্তু করতে পারছে না, তার নিঃশ্বাসটা কিন্তু গলার এখানে ওপেন করে একটা টিউব দেওয়া হচ্ছে, তার মাধ্যমে ব্রিদিংটা সে নিচ্ছে, যার জন্য কিন্তু এই ট্র্যাকিওস্টমি টিউবটা পরায় দেওয়া হয়। এই ট্র্যাকিওস্টমি টিউবের এটা একটা বড় লেকচার, তোমরা যদি তোমাদের কাছে না থেকে থাকে সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তোমরা শুধু চেষ্টা করবা, যেগুলো পেয়েছো সবই পেয়ে গেছো, হয়তো এই একটা দুইটা পাও নেই, সেই একটা দুইটা তো খুব রেয়ার কোশ্চেন আসে। মেনলি কিন্তু এখান থেকে যে এনিমা সিমপ্লেক্স কাকে বলে, এনিমা কাদেরকে দেওয়া হয়। এনিমা সিমপ্লেক্স হলো যাদের স্টুল হার্ড হয়ে যায়, পায়খানা হচ্ছে না 2-3 দিন ধরে, তখন তাদেরকে কিন্তু এনিমা সিমপ্লেক্স দেওয়া হয়। এটা পানিটা গরম এমন করতে হয় যেটা স্কিনের উল্টা দিকে, মানে হাতের সোজা দিকটা তো পাম্প বলে, উল্টা দিকে যে স্কিনটা, এখানে পানিটা টেস্ট করতে হয়। যে পানিটা তোমার এনিমা সিমপ্লেক্সে দেওয়া হয়, তার সাথে সাবান গুলে তারপর এটা এনিমা ক্যানিফিক দিয়ে সেটা দেওয়া হয়। কীভাবে দেওয়া হয় সেগুলো কিন্তু দেখানো হবে তোমাদের। পারপাস হলো এটাই, যে যাতে স্টুলটা সফট হয়ে বের হয়ে আসে, সেই জন্য এটা দেওয়া হয়। এবং কীভাবে রুগীর পজিশন করতে হয়, কীভাবে ধরা হয়, এগুলো তোমরা যখন এখানে আসবে তখন তোমাদের দেখায় দেওয়া হবে। তোমাদের যেমন জ্বরটা দেখানো হয়েছে, তোমাদের যেমন বিপিটা দেখানো হয়েছে, ঠিক সেইভাবে কিন্তু এটা দেখানো হবে। মাউথ কেয়ার ট্রেটা কীভাবে সাজাতে হবে, তার ভিতরে কী কী নিবে, সবই কিন্তু আমরা দেখায় দেওয়ার প্ল্যানে আছি। তোমরা শুধু চেষ্টা করো পারপাসগুলো, উদ্দেশ্যটা পড়তে হবে। উদ্দেশ্যগুলো তো পরীক্ষায় আসে, ডেফিনেশন লাগে, পারপাস লাগে। মেন তুমি যদি জিনিসটা জানো কি, তখন কিন্তু তুমি পটপট উত্তর দিতে পারবে, লিখতে পারবে। তুমি যদি জিনিসটা নাই জানো তো লিখবা কি? এই জন্য ডেফিনেশনটা কিন্তু সবার আগে। একটা ডেফিনেশন মানে কি, সেই জিনিস সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা দেওয়া হয়, তাই না? যে একটা জিনিসের ডেফিনেশন যদি বলি যে একটা কলমের ডেফিনেশন দাও, তাহলে তুমি প্রথমে বলবে যে এটা দিয়ে একটা মেটাল দিয়ে তৈরি করা হয় কলম, অথবা আজকাল তো প্লাস্টিকেরও তৈরি করা হয় কাভার, এটা দিয়ে লেখার কাজে ব্যবহার করা হয়, এরকম একটা কিছু বলবে না? সেরকম ডেফিনেশনটা হলো এরকম। তাহলে ডেফিনেশনগুলো ঠিকমতো যদি পড়ো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে আসলে কোনটা কেন করা হয়, বেডসোর কাদের হয়, কেন হয়, বেড বাদ দিলে কি সুবিধা হয়, তারপরে বেড বাদ না দিলে কি হয়, বার্ন পেশেন্টের কেয়ার, আমি কিন্তু এগুলো দিয়েছি তোমাদের সবই। তারপরে আবারও বলছি, যদি তোমাদের কোনো লেকচারে কোথাও কোনো সমস্যা থাকে, তোমরা যখন কলেজে আসবে আগে যোগাযোগ করবে, জেনে নিবে। আর তোমরা চেষ্টা করবে বারবার, কিন্তু বলছি তোমরা নিজেরা পড়ে আসবে, তাহলে আমি বললে তোমাদের ক্যাচ করতে সুবিধা হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর এই যে আমার লেকচার, এই যে তোমাদেরকে এখানে বলছি, এটা কিন্তু বারবার তোমরা রিপিটেড কিন্তু তোমরা দেখবে। তোমরা যদি বারবার না দেখো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এটা মনে রাখতে পারবা না। আমি আজকে এই পর্যন্তই দিলাম। আগামী যে ভিডিওটা দিব, তোমরা কন্টিনিউয়াস কিন্তু ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। লাইক শেয়ার তো অবশ্যই করবে, কারণ ভিডিও বড় হয়ে গেলে পরে যদি এটা না দাও, তাহলে মনিটাইজেশন পাওয়া যায় না, এবং ভিডিওর ডিউরেশন বেশি হয়ে গেলে পরে ওটা আমাকে আপলোড করতে পারি না আমি। তো আর একটা কথা শুরু করলে শেষ না করলে তো ইনকমপ্লিট হয়ে যায়, এর জন্য প্রবলেম হয়। কারণ এর সাথে আমি এখন আরও কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু এমনি 14 মিনিট হয়ে গেছে, এখানে আর দিলে আমি আপলোড করতেই পারবো না, এই জন্য এখন আর দিব না। আগামীতে যেটা দিব সেখানে কিছু কোশ্চেনের কথা বলে দিব। তোমাদের কিন্তু এমসিকিউ আসে, কোশ্চেন এ গ্রুপ, বি গ্রুপ, এইভাবে কিন্তু অ্যান্সার দিতে হয়। তোমরা তো এবার প্রথমবার দিবে, তোমাদের অনেক নিয়মকানুন শেখানোর আছে, বলার আছে, যেটা কারণ এটা তো সেন্ট্রাল পরীক্ষা, সবার একসাথে পরীক্ষা হয়। আমার আসলে অনেক কিছু বলার আছে তোমাদের এখানে।
যেটা আমি এখনও বলে সারতে পারছি না। 26 তারিখে তোমাদের যে ক্লাসটা আমি নিতে চেয়েছি পোস্ট বেসিকের সাথেও সেদিন ক্লাস পড়েছে। আমি এখনও পর্যন্ত ক্লাসটা কারোর সাথে চেঞ্জ করতে পারিনি। যদি চেঞ্জ করতে না পারি হয়তো রাতেরবেলা আমি একটা জুম ক্লাস নিয়ে তোমাদের ওটা কাভার দিয়ে ফেলবো, কারণ আমি একটু দেরিতে যাবো, তো কারণ ওদিকে তো ব্লক থাকবে। আমার যে টাইমে ক্লাস পড়েছে ওই টাইমে মানে নেওয়া যাবে না, নিলে আমি আবার ওই পাশে বিকালের দিকে কাভার করে আসতে পারবো না, সেই জন্য হয়তো নিতে পারবো না, অসুবিধা নেই। হয়তো তাহলে আমি 26 তারিখে রাতে তোমাদের একটা ক্লাস নিয়ে নেবো জুমে, বুঝতে পেরেছ? আর না হলে পরে তোমরা যদি চলেই আসো কলেজে তাহলে তো একদিন কলেজে তোমাদের আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর আমি কি বললাম সেটা কিন্তু বোঝার চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। বুঝতে চেষ্টা করলেই বুঝবে। তুমি যদি মনে করো ম্যাডাম কি বলছে আমি তো বুঝতেছি না, বুঝবা কী করে যদি তুমি একবারও না পড়ো? হেডিংগুলো তো পড়তে হবে, পড়তে না পারলে ডিকশনারির হেল্প নিতে হবে। আজকাল কিন্তু মোবাইলেও ডিকশনারির ব্যবস্থা আছে, নেটে গেলে এটা পেয়ে যাবে। তাহলে তোমার ওখান থেকে মানেগুলো বের করতে হবে, বাংলা মানে কি, কোনটা কী মানে সেটা দেখে পড়ে তারপরে তোমাকে বুঝতে হবে। বাসায় তো তোমাকেই তোমারটা করে নিতে হবে, কে তোমাকে গিয়ে হেল্প করবে? কিন্তু হেল্প করার কেউ নাই। যে হোস্টেলে থাকলে তো এই বান্ধবী না হলে ওই বান্ধবী না হলে টিচার কাউকে না কাউকে পাওয়া যাচ্ছে, কিন্তু কেউ নেই, তোমারটা তোমাকে করতে হবে, এটা মনে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।